আসসালামু আলাইকুম সবাইকে। জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি অধ্যায়ের 2 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। 1 নম্বর লেকচারেই আমি এই পড়াগুলো পড়াইছিলাম, বাট ডিভাইসের চার্জ শেষ হয়ে গেছে, আমি বলতে পারি না। যার কারণে 1 নম্বর লেকচারটা জাস্ট এই নিউক্লিওসাইড যেটা আছে, নিউক্লিওসাইড ও ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যে নিউক্লিওটাইড তৈরি করে, এই পর্যন্ত আমি রাখছি। লাস্টে আর 4-5 সেকেন্ড রেকর্ড হয়েছিল, বাট ওই 4-5 সেকেন্ড তোমরা ওই 4-5 সেকেন্ডে কিছুই বুঝবার জন্য আমি যখন এই নিউক্লিওটাইড পর্যন্ত বলছি এখান থেকে ক্রপ করে এটা 1 নম্বর লেকচারে দিয়ে দিছি। এখন আসো আমরা শুরু করব। এই নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড তো হইল 5 কার্বনযুক্ত শর্করা বা পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার, এই দুইটা যখন একত্রিত থাকবে সেটাকে বলবো নিউক্লিওসাইড। আর ফসফরিক অ্যাসিড আর নিউক্লিওসাইড একত্রে যুক্ত হলে সেটাকে বলবো নিউক্লিওটাইড, তাই না? এখন দেখো, এই যে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড হইলো বুঝলাম, বাট এই যে 5 কার্বনযুক্ত শর্করা, যেটা 5 কার্বনযুক্ত শর্করা বা পেন্টোজ সুগার, এই জিনিসটা আমরা একটু গঠন জানতে হবে। এই গঠনটা না জানলে আমরা ডিএনএ এর গঠনটা ভালোভাবে ক্লিয়ার হতে পারবো না, ঠিক আছে? তাহলে 5 কার্বনযুক্ত যেটা হচ্ছে শর্করা, সেটা একটু যদি দাগাই, 1 2 3 4 5। তোমরা তোমাদের রসায়নের যে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়টা আছে না, এটা তো সবাই পড়ছো, তাই না? সেই অধ্যায়ে কি বলা আছে যে কার্বন 5টা থাকলে জৈব যৌগের ক্ষেত্রে সেটাকে কি বলা হয়? পেন্টোজ। যার কারণে এর নাম কি হয়েছে? পেন্টোজ। আর এটা যেহেতু একটা শর্করা বলা আছে, যার কারণে শর্করা কি? সুগার। সুগার মানে চিনি, চিনি এক ধরনের শর্করা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, আমাদেরকে জানতে হবে এটার গঠন। তাহলে 5টা কার্বন, আমরা জানি কার্বনের হাত কয়টা? কার্বনের হাত 4টা, তাই না? সে কি করবে? এই গঠনগুলো হবে এরকম। CH2O। আর প্রত্যেকটা কার্বন যেটা আছে, বাকি যে কার্বনগুলো আছে, এই কার্বনের ক্ষেত্রে প্রত্যেকটা হাত OH আর অপোজিট পাশে শুধু H দ্বারা পূর্ণ থাকবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। CH2OH, ও এখানে একটা H বাদ গেছে, CH2OH। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। অক্সিজেন কয়টা? 1 2 3 4 5। কার্বন কয়টা? 1 2 3 4 5। বুঝতে পারছো? তাহলে এটা একটা কি? রাইবোজ সুগার। এটা একটা কি? রাইবোজ সুগার। আচ্ছা, রাইবোজ সুগার দেখলাম। 5 কার্বন যুক্ত শর্করাকে আমরা কি বলবো? রাইবোজ সুগার। বাট যদি এই 5 কার্বন যুক্ত সুগারটাতে 5 ওয়েস, আচ্ছা এই গঠনটা আমি পরে দেখাচ্ছি, আগে এদিকের যেগুলো সেম সেগুলো লিখে নেই। এইটুকু ঠিক লিখলাম, দুইটা ঠিক আছে। এরপরে ওই পাশের হাতে কি কি থাকে? হাইড্রক্সিল বা ওএইচ, 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 ওএইচ। আর অপোজিট পাশে কি থাকে? শুধু এইচ বা হাইড্রোজেন, তাই না? এখন দেখো এখানে একটা ব্যাপার, এটার যদি আমি নাম্বারিং করি, দেখো তাহলে এই কার্বনটা কয় নাম্বার হয়? 1 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এটা 3 নাম্বার। এটা 4 নাম্বার। এটা 5 নাম্বার। এটার ক্ষেত্রেও সেম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এটা 5 নাম্বার, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা নাম্বারিং করলাম, করে দেখলাম কি রাইবোজ সুগার, এই দুইটাই কিন্তু আপাতত কি আছে? রাইবোজ সুগার। ডি মানে কি? মনে রাখবা জীববিজ্ঞানের ক্ষেত্রে ডি কথাটা দ্বারা বোঝায় অনুপস্থিত। অনুপস্থিত। ডি কথাটা দ্বারা কি বোঝায়? জীববিজ্ঞানে ডি কথাটা দ্বারা অনুপস্থিত বোঝায়। আর অক্সি বলতে কিসে বোঝাচ্ছে? অক্সি কার সাথে সম্পর্কযুক্ত? হাইড্রোজেনের সাথে না অক্সিজেনের সাথে? অবশ্যই কি অক্সিজেনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে ডিঅক্সি বলতে বোঝায়, ডিঅক্সি বলতে বোঝায় অক্সিজেনের অনুপস্থিতি।
তাহলে আমরা কথাটা দ্বারা বুঝতেছি যদি কোনো কারণে বা কোনোটাতে যদি অক্সিজেনের অনুপস্থিত থাকে, মানে রাইবোজ সুগারে যদি একটা অক্সিজেন বা দুইটা অক্সিজেন বা যে কোনোভাবে হোক যদি অক্সিজেন কম থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ডিঅক্সি, কারণ সেখানে কি থাকবে? অক্সিজেন অনুপস্থিত থাকবে। আর দেখবা এই যে 2 নাম্বার যে কার্বনটা আছে ডিঅক্সিতে, এই 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা কি থাকে? অনুপস্থিত থাকে। আর 2 নাম্বার কার্বনে যেহেতু অক্সিজেনের অনুপস্থিতি আছে, অনুপস্থিতকে বায়োলজির ভাষায় কি বলা হয়? ডি। আর যেহেতু 2 নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত আছে তাহলে কি? অক্সি। তার যার কারণে এটাকে আমরা বলি ডিঅক্সি রাইবোজ সুগার। এটাকে আমরা কি বলি? ডিঅক্সি রাইবোজ সুগার। বুঝতে পারছো? আশা করি এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো। এই জিনিসগুলোর গঠন এরকম, হ্যাঁ, এটা হচ্ছে গাঠনিক সংকেত। এই জিনিসটা তোমাদেরকে যদি একাদশ অধ্যায়ে নাও পড়াই, এই অধ্যায়ে তোমরা শিখো যে রাইবোজ সুগারে 5টা কার্বন থাকে, প্রথমটাতে অক্সিজেন আর হাইড্রোজেন থাকে, দ্বিতীয়টাতে এক পাশে হাইড্রোক্সিল আরেক পাশে হাইড্রোজেন, তৃতীয়টাতে হাইড্রোক্সিল হাইড্রোজেন, হাইড্রোক্সিল হাইড্রোজেন, আর পরেরটাতে দুইটা হাইড্রোজেন আর এ পাশে কি? ওএইচ থাকে। এটার যদি গঠনটা তোমরা এভাবে নাও লিখো, তোমরা আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে এখানে হাইড্রোজেনটা বন্ধন দিয়ে দিলা, নিচে একটা হাইড্রোজেন দিলা, এই সাইডে আরেকটা হাইড্রোজেন দিলা। এটাও তোমরা লিখতে পারবা, হ্যাঁ। এটার ক্ষেত্রেও সেম ভাবে এ পাশে ওএইচ দিলা, এই পাশে হাইড্রোজেন দিলা, এখানে একটা হাইড্রোজেন দিলা। এভাবে তোমরা চাইলে লিখতে পারো। তো এভাবেও লিখতে পারো, অথবা আগের যেটা লিখছিলাম ওইটাও লিখতে পারো। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার দেখলাম। বাট এই যে আমরা যে গঠনটা দেখলাম, এই গঠনটা আমাদের ডিএনএতে থাকে না। এটার আরো এক রকমের গঠন আছে, সেই গঠনটা দেখব। এটা কি আমাদের সর্পিলাকার বা লম্বা একটা গঠন, বাট এটার আরেকটা গঠন কিরকম সেটা যদি আমি একটু দেখাই। আমি মুছে দিলাম এই পাশে, হ্যাঁ, এগুলা তো তোমাদের তোলা শেষ। দেখো এই যে ডিঅক্সি রাইবোজ সুগার যেটা, এটা সর্পিলাকার গঠন, বাট এটার আরেকটা গঠন আছে। সেই গঠনটা কিরকম? ওপরে অক্সিজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এই জায়গাতে কার্বন আর এই জায়গাতে কার্বন। এগুলো কি করে? পরস্পরের সাথে যুক্ত থাকে। পরস্পরের সাথে কি থাকে? যুক্ত থাকে। এখন কথা হচ্ছে এই যে এখানে আছে 5টা কার্বন, কিন্তু এখানে কয়টা আছে? 4টা কার্বন। তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত সিরিয়াল আছে, তাহলে এখানেও 1 থেকে 5 পর্যন্ত সিরিয়াল হবে। বাট প্রশ্ন হচ্ছে এখানে কোনটাকে এক ধরবো? এখানে না হয় উপর থেকে নিচের দিকে আসছে জন্য এটাকে এক ধরছি, এটা উপর থেকে নিচের দিকে আসছে জন্য এটাকে এক ধরছি। বাট এখানে কোনোটাই তো উপর থেকে নিচের দিকে আসেনি, তাহলে কোনটা ধরবো? মনে রাখবা উপরের যে অক্সিজেনটা নেওয়া আছে, এই অক্সিজেনের ডান পাশেরটা 1 হিসাব করব, দেন এদিকে 5 ফিল আপ করবো। তাহলে দেখো অক্সিজেনের ডান পাশে যেটা আছে এটা যদি 1 হয় তাহলে এটা কত? 2, এটা কত? 3, এটা কত? 4। আর ওখানে তো অক্সিজেন থাকলো। 5 নাম্বারটা কি হবে? এই 4-এর সাথে উপরে এইভাবে লম্বা হয়ে যুক্ত হবে। এটা কয় নাম্বার হবে? এটা 5 নাম্বার। 5 নাম্বার কার্বন গেল। এখন এই যে ডিঅক্সি রাইবোজটা, এটা কোনটার সাথে কি যুক্ত ছিল সেটা যুক্ত করে দাও। তাহলে কোনটার সাথে কি যুক্ত ছিল সেটা যদি যুক্ত করে দাও, তাহলে এখানে দেখো তো এটার সাথে কি ছিল? অক্সিজেন ছিল। এই অক্সিজেনটা কি হয়েছে? এখানে যুক্ত হয়েছে। অক্সিজেন দুইটা হাত ধরে এটার সাথে যুক্ত করছিল, মুক্ত অবস্থায় ছিল জন্য বা খোলা অবস্থায় লম্বা অবস্থায় ছিল জন্য। বাট এখানে যেহেতু বলাই হয়েছে এই জন্য এই অক্সিজেনটা কি করছে? প্রথম এবং এই 4 নাম্বার কার্বনকে যুক্ত করে দিচ্ছে। তাহলে এর সঙ্গে আর কি থাকে? শুধু হাইড্রোজেন। 2 নাম্বারটাতে কি আছে দেখো তো? 2 নাম্বারটাতে শুধু দুইটা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। 3 নাম্বারটাতে কি আছে? 3 নাম্বারটাতে একটা আছে হচ্ছে হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন দিলাম, আর নিচে একটা কি? ওএইচ দিলাম। 4 নাম্বারটাতে কি আছে? একটা হাইড্রোজেন আছে আর একটা ওএইচ আছে। 5 নাম্বারটাতে কি আছে? H2OH। তাহলে এখানে দেখো তো কি একটা বলয়ের মতো আকৃতি গঠন হলো না? এই আকৃতিটাকে আমি যদি কঙ্কাল সমীকরণ আকারে লিখি, কঙ্কাল সমীকরণ আশা করি তোমরা বুঝো। কঙ্কাল সমীকরণটা কিরকম? যে আমরা জাস্ট তার ক্ষেত্রে শুধু গঠনটা কিরকম হয়েছে সেটা লিখবো, ওখানে কোনো কার্বন হাইড্রোজেন কিছুই দিব না। রসায়নে তোমরা এরকম কঙ্কাল সমীকরণ পড়ছো কিনা জানি না, বা এরকম অথবা এরকম। এখানে যদি না পড়ে আমি একটু পড়াচ্ছি, দেখো বলে দিচ্ছি। রসায়নের ক্ষেত্রে এরকম গঠন দেখলে
বুঝবা যে প্রত্যেকটা ভাঁজে একটা করে কার্বন আছে এবং শুরুর প্রান্তে এবং শেষ প্রান্তে একটা করে কি আছে, কার্বন আছে। এখানে তাহলে কি কার্বন, এখানে কি কার্বন, এখানে কি কার্বন, এখানে কি কার্বন, এখানে কি কার্বন, আবার এখানে কি কার্বন, এখানে 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 কার্বন। তাহলে এগুলা কি প্রত্যেকটা ভাঁজে একটা করে কি থাকে, কার্বন থাকে। তো এই যে আমাদের ডিঅক্সিরাইবোজ যেটা, এটা তো আমরা এটার গাঠনিক সংকেত দেখলাম, বাট এর কঙ্কাল সমীকরণটা দেখলে কিরকম আসবে দেখো। অক্সিজেন গঠনটা কি এরকম হবে না, বলো তো? এই গঠনটা কি এরকম হবে কি না? এখানে অক্সিজেন আর এই জায়গাগুলোতে কি থাকবে, কার্বন থাকবে। তাহলে কয়টা কার্বন হয়েছে দেখো তো, আমি তোমাদেরকে বোঝার জন্য পয়েন্ট করে দিলাম। কোন পাশ থেকে ধরবো, এই পাশ থেকে ধরবো, কারণ এটা কি অক্সিজেন। তাহলে 1 2 3 4 5, কয়টা কার্বন হয়েছে, 5টা কার্বন হয়েছে। এই যে গঠনটা, এই গঠনটা আমরা একটু সাইডে রেখে দিই। দেখো এই অক্সিজেন যেটা আছে না, এই অক্সিজেনটা আমরা তো যখন ডিএনএ তে দেখবো তখন তো এখানে অক্সিজেন আকারে দেখবো না, তখন গঠনটা কি দেখবো, এই অক্সিজেনের জায়গাতেও এরকম একটা আমরা হচ্ছে পয়েন্ট ভাঁজ দেখতে পারবো, বুঝছো? ওখানে তো ডিরেক্ট অক্সিজেন দেখতে পারবো না, ওখানে এরকম একটা ভাঁজ আকারে গঠন দেখতে পারবো। তাহলে আলটিমেটলি গঠনটা কিরকম হলো, এরকম একটা গঠন হলো। ঠিক আছে, তাহলে এই গঠনটা আমরা মনে রাখলাম। ঠিক আছে, এরপরে আসো আমাদের কি ছিল, নাইট্রোজেন ঘটিত ক্ষার ছিল না 2 নম্বরে, নাইট্রোজেন ঘটিত ক্ষার। নাইট্রোজেন ঘটিত ক্ষার কি কি, অ্যাডেনিন। নাইট্রোজেন ঘটিত ক্ষার টোটালে 5 রকমের আছে, মানে বুঝতে পারছো, টোটালে 5 রকমের আছে। এর মধ্যে ডিএনএ তে থাকে 4 রকমের, আরএনএ তে থাকে 4 রকমের। তার মানে কি 5 রকমের 4টা 4টা করে থাকে, মানে একটা করে কি দুইটাতে অনুপস্থিত থাকে, সেগুলো একটু জানতে হবে। 1 নম্বরে থাকে হচ্ছে অ্যাডেনিন, 2 নম্বরে থাকে হচ্ছে গুয়ানিন, 3 নম্বরে থায়ামিন, আচ্ছা 3 নম্বর আর একটু ফাঁকা দিয়ে লিখি, 3 নম্বরে থাকে হচ্ছে থায়ামিন, 4 নম্বরে থাকে হচ্ছে সাইটোসিন, সাইটোসিন, আর 5 নম্বরে থাকে ইউরাসিল। তাহলে কি কি বললাম, নাইট্রোজেন ঘটিত ক্ষার কি কি, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, সাইটোসিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল। এই অ্যাডেনিনকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এ দ্বারা, গুয়ানিনকে প্রকাশ করা হয় জি দ্বারা, থায়ামিনকে প্রকাশ করা হয় টি দ্বারা, সাইটোসিনকে প্রকাশ করা হয় সি দ্বারা, আর ইউরাসিলকে প্রকাশ করা হয় হচ্ছে ইউরাসিল ইউ দ্বারা। বুঝতে পারছো? তাহলে কি অ্যাডেনিনকে এ দ্বারা, গুয়ানিনকে জি দ্বারা, থায়ামিনকে টি দ্বারা, সাইটোসিলকে সি দ্বারা, ইউরাসিলকে ইউ দ্বারা। এর মধ্যে মনে রাখবা আমাদের ডিএনএ তে উপস্থিত থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, আর আরএনএ তে এই সাইটোসিনের জায়গায় ইউরাসিল থাকে। তাহলে আমি যদি একটু এখানে লিখে দেই, ডিএনএ তে কি থাকে, অ্যাডেনিন, গুয়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর সাইটোসিন, আর আরএনএ তে কি থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর ইউরাসিল। তাহলে মনে রাখবা আরএনএ তে কোনটা অনুপস্থিত, সাইটোসিন, আর ডিএনএ তে কোনটা অনুপস্থিত, ইউরাসিল। অ্যাডেন হচ্ছে ডিএনএ তে অনুপস্থিত ইউরাসিল, আর আরএনএ তে উপস্থিত অনুপস্থিত সাইটোসিন। বুঝতে পারছো? তো এখানে যেহেতু ইউরাসিল আমাদের লাগতেছে না, তাহলে ইউরাসিল নামটা আমি মুছে দিলাম। এখন দেখো এখানে যে আমি যেটা লিখছি, আমি একটু এখানে এই গঠনটা মুছে দেই, কারণ এটা তো আমরা উপরে রাখছি। এখানে যে আমরা লিখলাম টোটালে 5 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষার, তাই না? অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন, তারপর হচ্ছে থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো আছে, এগুলাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগটা কি কি, 1 নম্বর হচ্ছে পিরিডিন, 2 নম্বর হচ্ছে পাইরিমিডিন।
পাইরিমিডিন। তাহলে পিরিডিন আর কি পাইরিমিডিন। পিরিডিন মানে দুইটা বলয়, পিরিডিন মানে রিং দুইটা থাকবে, সেই গঠনটা কিরকম হবে, এরকম দুইটা বলয় থাকবে, আর পাইরিমিডিনে এরকম একটা বলয় থাকবে। বুঝতে পারছো? পিরিডিনে দুইটা বলয় থাকবে আর পাইরিমিডিনে একটা বলয় থাকবে। তো পিরিডিন পাইরিমিডিনের গঠনটাও তোমাদেরকে দেখাইলাম, তোমরা এই দুইটা জিনিস একটু ভালো করে বোঝো। তার মানে এখানে দেখো দুইটা বলে দেখালাম, মানে কি প্রত্যেকটা পয়েন্টে কি আছে, একটা করে কার্বন আছে, এখানে প্রত্যেকটা পয়েন্টে কি আছে, পাইরিমিডিনে একটা বলয়, পিরিডিনে দুইটা বলয়। এখানে অ্যাডেনিন আর গুয়ানিন যেটা আছে এটাকে বলা হয়, এই দুইটাকে বলা হয় পিরিডিন। থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিলকে বলা হয় পাইরিমিডিন। ভালো করে, অ্যাডেনিন আর গুয়ানিনকে বলা হয় পিরিডিন, থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিলকে বলা হয় পাইরিমিডিন। এদের আবার গঠন আছে, কোনটা দেখতে কিরকম দেখো। অ্যাডেনিনটা দেখতে, আচ্ছা আমি এখানে না দেখায় তোমাকে মুছে দিয়েই দেখাই। দেখো এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তাহলে এই সাইডের এই জিনিসগুলো মুছে দিয়ে আমি এই সাইডে দেখাই এগুলোর গঠন। হ্যাঁ দেখো, এতে কি অ্যাডেনিন, জিতে গুয়ানিন, সিতে সাইটোসিন আর হচ্ছে টিতে থায়ামিন। অ্যাডেনিনটা দেখতে এইরকম, গুয়ানিনটা দেখতে এরকম। বুঝতে পারছো? সাইটোসিনটা দেখতে এরকম, আর থায়ামিনটা দেখতে এরকম। বুঝতে পারছো? তাহলে অ্যাডেনিন দেখতে এরকম, সায়ানিন এরকম, তারপর হচ্ছে অ্যাডেনিন এরকম, হচ্ছে গুয়ানিন এরকম, সাইটোসিন এরকম, আর হচ্ছে থায়ামিন এরকম। এখন দেখো এই যে এগুলা কোনটার সাথে কোনটা যুক্ত হবে এটা জানতে হবে। আশা করি তোমরা গঠন দেখে বুঝতে পারছো কোনটার সাথে কোনটা যুক্ত হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে মার্কার আছে আমার হাতে দুইটা, তাই না? দুইটা মার্কার আছে, এই মার্কারের হেডের জন্য, মানে এই মার্কারের হেডটা কি এটা না, এই হেডের জন্য কি এই মার্কারই লাগতেছে, মানে কি এই হেডটা এই মার্কারের সাথেই লাগতেছে। আবার এই মার্কারের যে হেডটা, এই হেডটা এই মার্কারের সাথে কি লাগতেছে। কেন লাগতেছে? কারণ দুইটার যে স্ট্রাকচারটা বা গঠনটা দুইটা সেম করে করা আছে। কোনো কারণে যদি আমি এই মার্কারের কালো মার্কারের সাথে লাল মার্কারের হেড লাগাই তাহলে কি লাগবে? লাগবে না। এখানে কি ম্যাচিং হচ্ছে না, লালটার সাথে লালটাই ম্যাচিং হচ্ছে, কালোটার সাথে কালোটাই ম্যাচিং হচ্ছে। এখন তাহলে তোমরা বলো তো এ আর হচ্ছে জি যেটা, এরতে এখানে কিরকম ত্রিকোণাকার, আর জিটা কি এরকম রাউন্ড, তাহলে এ আর জি কি কখনো ম্যাচিং হবে? হবে না। এটা যেহেতু ত্রিকোণাকার আর টিটাও কি ত্রিকোণাকার, তাহলে এর সাথে কি যুক্ত হবে? টি যুক্ত হবে। আবার হচ্ছে সিটা এরকম রাউন্ড, জির মাথাও কি এরকম রাউন্ড, তাহলে জির সাথে কি যুক্ত হবে? জির সাথে সি যুক্ত হবে। তাহলে মনে রাখবা ডিএনএ এর গঠনে, ভালো করে মনে রাখবা ডিএনএ এর গঠনে, ডিএনএ এর গঠনে অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হয় আর গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়। এখন অ্যাডেনিনের সাথে থায়ামিন যখন যুক্ত হবে তখন এদের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড দেখা যাবে, গুয়ানিনের সাথে সাইটোসিন যখন যুক্ত হবে তখন এদের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ড দেখা যাবে। বুঝতে পারলা কি কি বললাম? তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হবে আর গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হবে। কেন? আমরা এই গঠন দেখে বুঝতেছি। আবার অ্যাডেনিনের সাথে থায়ামিন যখন যুক্ত হবে তখন এদের মধ্যে কি থাকবে? দুইটা হাইড্রোজেন বন্ধন থাকবে। আবার গুয়ানিনের সাথে যখন সাইটোসিন যুক্ত হবে তখন এদের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকবে। তাহলে আমরা মোটামুটি এই নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলাও দেখলাম। আচ্ছা আগে আমি মিশাই না। এরপরে আসো ফসফরিক অ্যাসিড, পিএইচ ফসফরিক অ্যাসিড।
ফসফরিক অ্যাসিডটা হচ্ছে PH3O4, H3PO4, সরি H3PO4, ফসফরিক অ্যাসিড কি H3PO4। এর গঠনটা কিরকম দেখো, মাঝখানে ফসফরাস থাকবে, এর সাথে হাইড্রোজেন, হাইড্রক্সিল, উপরে হাইড্রক্সিল আর নিচে শুধু অক্সিজেন থাকবে। অথবা তুমি গঠনটা এভাবে না লিখে এভাবে লেখো, এই সাইডে অক্সিজেন আর নিচে শুধু হাইড্রোজেন এবং অক্সিজেন। তো ফসফেট মূলক যেটা, সেটার সংকেতটা হচ্ছে PO3-, PO4-। ফসফেট মূলকের সংকেতটা হচ্ছে PO4-। এখানে হাইড্রোজেনটা কি পজিটিভ চার্জ না, আর এই পুরো ফসফেট মূলকটা কি নেগেটিভ চার্জ। তাহলে এখান থেকে যদি আমরা তিনটা হাইড্রোজেনকেই সরে দেই, শুধু অক্সিজেন রাখি, তাহলে দেখো তো এই সংকেতে হাইড্রোজেন আছে, এটাতে নাই, তার মানে কি সব হাইড্রোজেন সরে গেছে না? যদি হাইড্রোজেন সরে যায় তাহলে এগুলা কি নেগেটিভ চার্জ যুক্ত হবে না? কারণ কি হাইড্রোজেন যেহেতু পজিটিভ চার্জ, তাহলে এখানে কয়টা নেগেটিভ চার্জ যুক্ত হয়েছে? 1 2 3। তাহলে এখানে আমরা তিনটা নেগেটিভ চার্জ পাইছি, আর সংকেতে ফসফরাস একটা আছে আর 4টা অক্সিজেন আছে, ফসফরাস একটা এবং 4টা অক্সিজেনও পাইছি। তাহলে ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট মূলকটাও কি পাইলাম? PO4-। বুঝতে পারছো? তাহলে এখন পর্যন্ত আমাদের যে তিনটা জিনিস ডিএনএ গঠনের দরকার, তিনটা জিনিসই আমরা পাইছি। এখন এগুলো আমি সব মুছে দিয়ে আমরা ডিএনএ এর গঠনটা দেখব। এখন কি দেখব? ডিএনএ এর গঠন। দেখো ডিএনএ এর গঠনটা কি রকম। ডিএনএ এর গঠন যদি দেখাই, ডিএনএ এর গঠন, ডিএনএ এর গঠনে আমাদের মনে রাখতে হবে একটা সুগারের সাথে, মানে একটা পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত থাকবে, অন্য একটা পেন্টোজ সুগারের সাথে অন্য একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত থাকবে। এরকম আমাদের দুইটা সূত্রক থাকবে। দুইটা সূত্রক বলতে কি, দুই পাশে দুইটা লম্বা সূত্রক থাকবে যাদের সঙ্গে নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত থাকবে। তাহলে দেখো এই পাশে যদি আমি একটা দাগাই, লেখা কি বোঝা যাচ্ছে? বেশি ছোট হচ্ছে কি না? বুঝতে পারবা। এ পাশে একটা থাকলো, মনে রাখবা এই পাশে যে দিকে থাকবে ওই পাশে তার উল্টা দিকে থাকবে, ওই পাশে তার কি থাকবে? উল্টা দিকে থাকবে। তাহলে এ পাশে যদি উল্টা দিকে থাকে তাহলে গঠনটা কিরকম হবে? এরকম হবে। আবার এই পাশে দাও, আবার এই পাশে দাও, তাই না? এ পাশের গুলো ছোট হচ্ছে। গেল। এখন বললাম কি, এর সাথে কি যুক্ত থাকবে? নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত থাকবে। এখন নাইট্রোজেন ঘটিত ক্ষারের সাথে কোনটা যুক্ত রাখবা, সেটা একটা প্রশ্ন। এর সাথে তুমি যদি তোমার ইচ্ছা মতো যুক্ত করতে পারবা। তুমি যদি এর সাথে গুয়ানিনকে যুক্ত করো, এটা কি গুয়ানিন, তাহলে এই হাতে অবশ্যই তোমাকে কাকে যুক্ত করতে হবে? এই হাতে অবশ্যই সাইটোসিনকে যুক্ত করতে হবে। তুমি প্রথমটা ইচ্ছা মতোই নিতে পারবা, বাট পরেরটা কি নিতে হবে? অ্যাডেনিনের সাথে, মানে প্রথমটা গুয়ানিন নিলে পরেরটা সাইটোসিন নিতে হবে। আর এর মাঝখানে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকবে? 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে। বুঝতে পারলা? আবার এটাতে যদি তুমি গুয়ানিন নাও তাহলে এটাতে গুয়ানিন নিতে পারবা না, এটাতে তোমাকে অন্য একটা নিতে হবে। ধরো যে এখানে আমরা অ্যাডেনিন নিলাম, কোনটা নিলাম? এখানে আমরা অ্যাডেনিন নিলাম। অ্যাডেনিনের গঠনটা কিরকম ছিল? এরকম ছিল, তাই না? তাহলে এখানে অ্যাডেনিন নিলাম, তাহলে এখানে কাকে নিতে হবে বলো তো? এখানে থায়ামিনকে নিতে হবে, এখানে থায়ামিনকে নিতে হবে। আর এদের মাঝে কটা হাইড্রোজেন বন্ধন থাকবে?
দুটা হাইড্রোজেন বন্ধন থাকবে। আবার যদি পরেরটা দাগাই, তাহলে এখানে যেহেতু অ্যাডেনিন নিয়েছি, এটাতে আমরা ডিরেক্ট অ্যাডেনিন নিতে পারবো না, এটাতে আমরা থায়ামিন নিলাম আগে, এটাতে আমরা থায়ামিন নিলাম। থায়ামিনের সাথে যুক্ত হবে কে? থায়ামিনের সাথে যুক্ত হবে অ্যাডেনিন। তাহলে এ পাশে কাকে নিলাম? অ্যাডেনিন নিলাম। এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকবে? দুইটা। পরেরটাতে আবার আসো, পরেরটা যদি আবার দাগাই, এটাতে আবার ধরো, এটাতে প্রথমে দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, কখনো তুমি জিসি আবার জিসি নিতে পারবা না, আবার কখনো তুমি এটি এটি নিতে পারবা না, আবার টিএ টিএ নিতে পারবা না, সিজি সিজিও নিতে পারবা না। বুঝতে পারছো? এই প্যাটার্নে কখনোই নিতে পারবা না। মানে প্রথমেরটা টিএ থাকলে পরেরটা অবশ্যই এটি নিতে হবে। এর মাঝে যতগুলাই জিসি বা সিজি জিসি যেটাই থাক না কেন, এটার পরের কি কি এটির বন্ড এটা না, তাহলে টি এর পরের বন্ডটা এটি হতে হবে। টি এ যুক্ত বন্ড প্রথমটা যদি টি এ নেও, পরেরটা কি নিতে হবে? এটি নিতে হবে। এর মাঝে যত কিছুই থাক। তাহলে দেখো তো এখানে যদি আমরা আবার গুয়ানিন নেই, তাহলে এখানে যেটা কি ছিল? জিসি বন্ড ছিল, এটার পরের বন্ডে কোনটা? জিসি যুক্ত, এটা না, তাহলে এটাও কি হচ্ছে? জিসি হচ্ছে, তার মানে এটা নেওয়া যাবে না। এখানে কি নিতে হবে? সিজি বন্ড নিতে হবে। তাহলে সি যদি নেই, তাহলে সাইটোসিন আর কি গুয়ানিন, তাহলে এই পাশে সাইটোসিন আর এটার সাথে কি যুক্ত হবে? এটার সাথে যুক্ত হবে গুয়ানিন। আর মাঝখানে বন্ড থাকবে কয়টা? তিনটা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে একটা জিনিস দেখো, এখানে যে 4 নাম্বার কার্বন, এর সাথে কি 5 নাম্বার কার্বন যুক্ত থাকে? এর সাথে কি 5 নাম্বার কার্বন যুক্ত থাকে? 4 নাম্বার কার্বনের সাথে কি 5 নাম্বার কার্বন যুক্ত থাকে না? এখন দেখো এটা আমাদের কয় নাম্বার ছিল? অক্সিজেন কয় নাম্বার ছিল? অক্সিজেন ছিল কয় নাম্বার? অক্সিজেন ছিল 1 নাম্বার, তাই না? অক্সিজেন ছিল 1 নম্বরে, এটাতে কয় নম্বরে ছিল? 5 নম্বরে, তাই না? তাহলে এটাতেও এক্সট্রা একটা কি থাকবে? এটাতেও এক্সট্রা একটা কি থাকবে? কার্বন থাকবে। থাকবে কি না? এক্সট্রা একটা কার্বন থাকবে। এখন দেখো এখান থেকে যদি আমি বের করি, এই যে 1 2 3, এটা 3 নাম্বার কার্বন না? তাহলে 3 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে, এটার 5 নাম্বার কার্বনের সাথে আবার যুক্ত হবে। তাহলে 3 এর সাথে কত যুক্ত হলো? 3 এর সাথে 5 একটা ফসফেট গ্রুপ যুক্ত হলো। আবার এটার কি 1 2 3, কারণ এটা কি উপরেরটা কি অলওয়েজ অক্সিজেন, উপরেরটা অলওয়েজ কি অক্সিজেন। তাহলে এটারও 3 নম্বরের সাথে কি হবে? একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। আর এটা 5 নম্বরের সাথে একটা কি হবে? ফসফেট গ্রুপ যুক্ত হবে। এটারও 3 নম্বরের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। এটারও 5 নম্বরের সাথে কি একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, তাই কি না? আবার এটার ক্ষেত্রে দেখো, এটার 5 নম্বরের সাথে একটা কি ফসফেট গ্রুপ যুক্ত হবে। এটা 3 নম্বরের সাথে কি ফসফেট গ্রুপ যুক্ত হবে। এটার 5 নম্বরের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হবে। আর এটার কি 3 নম্বরের সাথে, এটার 5 নম্বরের সাথে এটার কি 3 নম্বরের সাথে। এইভাবে কি একের পর এক চলতে থাকবে না? একের পর এক গঠন চলতে থাকবে কি না বলো? একের পর এক গঠন চলতে থাকবে। তাহলে এখন দেখো এই যে সাইটের যেটা পাইলাম, এটা একটা কি সর্পিলাকার গঠন না? আবার এই সাইটের যেটা পেলাম, এটা একটা সর্পিলাকার গঠন না? সর্পিলাকার গঠন বলতে কি লম্বা দণ্ডের মতো না? এই পার্টটুকু কি একটা দণ্ডের মতো, এই পার্টটুকু কি একটা দণ্ডের মতো। তাহলে এখানে কি দুইটা সর্পিলাকার গঠন পেলাম, যারা কি দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এখন আরেকটা কথা দেখো, আমরা যখন এইরকম গঠনটা দেখলাম,
ধরো যে এখানে জি দিলাম, হ্যাঁ। এই যে এই কার্বনের সাথে এই নাইট্রোজেন ঘটিত বেস, এই দুইটা মিলে যে যুক্ত হলো, এই দুইটাকে বলা হয় নিউক্লিওসাইড। যে নিউক্লিওসাইডটা তোমাদের আগে বলছি, নিউক্লিওসাইড। আর এর সঙ্গে যখন আরেকটা ফসফেট যুক্ত হইলো, তখন এই তিনটাকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। এখন দেখো এখানে তাহলে এটা কি একটা নিউক্লিওটাইড বন্ড, এটা কি একটা নিউক্লিওটাইড বন্ড, এটা আরেকটা বন্ড, এইভাবে কি চলতেই থাকবে না? নিউক্লিওটাইড বন্ড কি চলতেই থাকবে না? যদি নিউক্লিওটাইড বন্ড চলতে থাকে তাহলে আমরা জানি কি, একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে পলি, চারের উপরে থাকলেও কি পলি। তাহলে এটা কি পলি নিউক্লিওটাইড না? তাহলে ডিএনএটা কি পলি নিউক্লিওটাইড যুক্ত না? তাহলে ডিএনএটা আমরা কি পলি নিউক্লিওটাইড যুক্ত পাচ্ছি না? এই পাশে তো এটা গেল, এই পাশে কি আরো আছে? তাহলে কি উভয় পাশে কি পলি নিউক্লিওটাইড যুক্ত পাচ্ছি না? পাচ্ছি কি না? তাহলে ডিএনএটা কি পলি নিউক্লিওটাইড যুক্ত